ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম আলহামদুলিল্লাহ, এবার খেপেছে হামাস, রক্ষা নেই ইহুদিবাদী ইসরায়েল। এবার ভয়াবহ হামলা চলল, হামাসের মর্টার হামলায় আরো 2 ইসরায়েলি সেনা খতম। পুরোদমে কাটছে এবার ইসরায়েলের 14 প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, হতাশ মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব। এরপর জানিয়ে দিব অস্ত্র চালানোর বিষয়ে ইসরায়েলের সমালোচনায় হতাশ যুক্তরাষ্ট্র। এদিকে উত্তর কোরিয়াকে অস্ত্র দিবে রাশিয়া, যুক্তরাষ্ট্র বলছে মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাহলে কি এবার তছনছ হয়ে যাবে ইউরোপ, আমেরিকা এবং ইহুদিবাদী ইসরায়েল? এই যুদ্ধে যোগ দেবে কি রাশিয়া এবং উত্তর কোরিয়া? এ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিবেন আমাদের এই সংবাদ আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। এরপর জানিয়ে দিব পারমাণবিক অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের অনানুষ্ঠানিক বৈঠক। এবং সর্বশেষ জানাবো রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞায় সম্মত ইউরোপীয় ইউনিয়ন। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। হামাসের মর্টার হামলায় 2 ইসরায়েলি সেনা নিহত। গাজার কেন্দ্রীয় অঞ্চলে হামাসের মর্টার হামলায় ইসরায়েলের 2 রিজার্ভ সৈন্য নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী IDF এই তথ্য জানিয়েছে। নিহতের সৈন্যের নাম সার্জেন্ট ওমর সেলাগদা, বয়স 25। তিনি আলেকজান্দ্রনে ব্রিগেডের 9203তম ব্যাটালিয়নের সদস্য। বাকি জনের নাম সাদিয়া ইয়াকুব ডেরাই, বয়স 27। তিনি তেল আবিবের আলেকজান্দ্র ব্রিগেডের 9203 ব্যাটালিয়নের সার্জেন্ট ফার্স্ট ক্লাস রিজার্ভ সদস্য। এই ঘটনায় আলেকজান্দ্রনি ব্রিগেডের আরও 3 জন সৈন্য গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে IDF। হামাস গতকাল মর্টার হামলায় দায় স্বীকার করে বলেছে তারা গাজা সিটির জায়তুন অঞ্চলের নিকটবর্তী একটি সামরিক অবস্থানকে লক্ষ্যবস্তু তথা টার্গেট করেছেন। 2 ইসরায়েলি সেনার মৃত্যুর ফলে হামাসের বিরুদ্ধে স্থলাক্রমণ এবং গাজার সীমানায় পরিচালিত অভিযানে নিহত সৈন্যদের সংখ্যা বেড়ে 314তে দাঁড়িয়েছে। এই নিহতের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও আছেন, যিনি জিম্মি উদ্ধারের মিশনে নিহত হয়েছেন। অস্ত্র চালানোর বিষয়ে ইসরায়েলের সমালোচনায় হতাশ যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার দেশকে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ করার বিষয়ে সম্প্রতি যে সমালোচনা করেছেন তাতে হোয়াইট হাউস অসন্তুষ্টি প্রকাশ করেছে। একই সাথে নেতানিয়াহুর বিবৃতিটিকে বিরক্তিকর বলে অভিহিত করেছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি গতকাল গণমাধ্যমকে বলেন, এই মন্তব্যগুলো ছিল অত্যন্ত হতাশাজনক ব্যঞ্জক এবং আমরা যে পরিমাণ সমর্থন তাদের দিয়েছে এবং দিব তার প্রেক্ষাপটে এটা ছিল অত্যন্ত বিরক্তিকর বিবৃতি। মঙ্গলবার প্রকাশিত একটি ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেন, হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনে তিনি যদিও কৃতজ্ঞ, তবে এটা ধারণার বাইরে যে গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের প্রশাসন ইসরায়েলকে অস্ত্রশস্ত্র এবং সাজ সরঞ্জাম দিচ্ছে না। যুক্তরাষ্ট্র অবশ্য বলেছে 900 কিলোগ্রাম ও 200 কিলোগ্রাম ওজনের বোমা সম্বলিত একটি মাত্র চালান এমন উদ্বেগের কারণে বিরতি দেওয়া হয়েছে, যেগুলো গাজার অনজন অধ্যুষিত এলাকায় কিভাবে ব্যবহার করা হবে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইসরায়েল আরও কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র পাওয়ার অপেক্ষায় রয়েছে। ইতিমধ্যে গতকাল জাতিসংঘের 30 জন বিশেষজ্ঞ সম্মিলিত একটি দল সতর্ক করে দিয়েছে যে অস্ত্রশস্ত্রের যেসব নির্মাতা ইসরায়েলকে অস্ত্র দেওয়া অব্যাহত রাখবে তারা মানবাধিকার ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনে যুক্ত বলে মনে করা হতে পারে। কার্বি বলেন, যুক্তরাষ্ট্র তার অসন্তুষ্টির কথা সরাসরি ইসরায়েলকে জানিয়েছে। তিনি বলেন, আমার মনে হয় ভিডিওতে দেওয়া বিবৃতি এবং বিবৃতির শুদ্ধতা সম্পর্কে আমরা আমাদের হতাশার কথা নানান মাধ্যমে ইসরায়েলকে যথেষ্ট পরিষ্কার করে জানিয়ে দিয়েছি। উত্তর কোরিয়ায় অস্ত্র পাঠাতে পারে রাশিয়া, বললেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, উত্তর কোরিয়ায় অস্ত্র পাঠাতে পারে রাশিয়া। মূলত ইউক্রেনে পশ্চিমাদের অস্ত্র পাঠানোর প্রতিশোধ হিসেবে এই পদক্ষেপ নেবে মস্কো। উত্তর কোরিয়া সফর শেষে ভিয়েতনাম গেছেন পুতিন। গতকাল সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেছেন। উত্তর কোরিয়া সফরের সময় কিম জং উনের সঙ্গে পুতিন একটি প্রতিরক্ষা চুক্তি করেছেন। এর আগে চলতি বছরের শুরুতেও পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পশ্চিমাদের শত্রুদের অস্ত্র দিতে পারে রাশিয়া, কারণ তারা ইউক্রেনকে অত্যাধুনিক অস্ত্র দিচ্ছে। এবার উত্তর কোরিয়া সফরে গিয়ে বিশ্বজুড়ে নতুন করে হইচই ফেলে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যা নিয়ে বিশ্ব রাজনীতিতে চলছে নানা বিশ্লেষণ। বুধবার সকালে উত্তর কোরিয়া সফরে যান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিমানবন্দরে আগে থেকে অপেক্ষা করছিলেন কিম জং উন, পরে সেখানে পুতিনকে স্বাগত জানান কিম। 24 বছরের মধ্যে উত্তর কোরিয়া এটাই পুতিনের প্রথম সফর। ইউক্রেনে হামলার পর থেকে মস্কো ও পিয়ংইয়ং এর মধ্যে সম্পর্ক আরও জোরালো হয়েছে, কারণ দুই দেশেই পশ্চিমাদের নিষেধাজ্ঞার বিরুদ্ধেই লড়ছে।
পারমাণবিক অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের অনানুষ্ঠানিক বৈঠক ৫ বছরের মধ্যে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা করেছে যুক্তরাষ্ট্র ও চীন। গত মার্চে আধা সরকারি পারমাণবিক অস্ত্র চালনার আলোচনা পুনরায় শুরু করে দেশ দুটি। বেইজিংয়ের প্রতিনিধিরা মার্কিন প্রতিনিধিদের জানিয়েছে তাইওয়ানের বিরুদ্ধে পারমাণবিক হুমকির আশা নেবে না বা আশ্রয় নেবে না তারা। আলোচনায় অংশ নেওয়া দুই আমেরিকান প্রতিনিধির বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। কথোপকথনের সময় তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রতিনিধিরা। তাদের আশঙ্কা তাইওয়ানের বিরুদ্ধে সংঘাতে পরাজয়ের মুখোমুখি হলে চীন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে বা ব্যবহারের হুমকি দিতে পারে। তখন চীন এমন কিছু করবে না বলে তাদের আশ্বস্ত করেন চীনা প্রতিনিধিরা। শাসিত দ্বীপরাষ্ট্র তাইওয়ানকে নিজ ভূখণ্ডের অংশ বলে দাবি করে চীন, তবে দেশটির এমন দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে তাইওয়ান। ট্র্যাক টু নামক এই আলোচনার মার্কিন সংগঠক স্কলার ডেভিড শান্তরো বলেছেন, মার্কিন পক্ষকে চীন বলেছে এ বিষয়ে তারা পুরোপুরি নিশ্চিত যে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করেই তাইওয়ানের বিরুদ্ধে একটি প্রচলিত লড়াইয়ে জয়লাভ করবে চীন। ট্র্যাক টু আলোচনায় অংশগ্রহণকারীরা সাধারণত সাবেক কর্মকর্তা এবং শিক্ষাবিদ হয়ে থাকেন যারা সরকারের অবস্থানের ওপর কর্তৃত্ব নিয়ে কথা বলতে পারেন, যদিও তারা সরকারের সঙ্গে সরাসরি জড়িত নয় আর সরকার থেকে সরকারের মধ্যকার আলোচনা ট্র্যাক ওয়ান নামে পরিচিত। সাংহাই হোটেলের কনফারেন্স রুমে অনুষ্ঠিত 2 দিনের আলোচনায় সাবেক কর্মকর্তা ও স্কলার সহ প্রায় অর্ধ ডজন প্রতিনিধি ওয়াশিংটনের প্রতিনিধিত্ব করেছিলেন। বেইজিং ও স্কলার এবং বিশ্লেষকদের একটি প্রতিনিধি দল পাঠায়, যার মধ্যে বেশ কয়েকজন সাব পিপলস লিবারেশন আর্মি অফিসার ছিলেন। রয়টার্সের একটি প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ট্র্যাক টু আলোচনায় ফলপ্রসূ হতে পারে। মুখপাত্র আরও বলেছেন, মন্ত্রণালয়টি মার্চে অনুষ্ঠিত অংশ নেয়নি, যদিও বিষয়ে তারা অবগত ছিল। রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞায় সম্মত ইউরোপীয় ইউনিয়ন। ইউক্রেনে অভিযান চালানোয় রাশিয়ার বিরুদ্ধে 14তম নিষেধাজ্ঞা প্যাকেজে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। গতকাল কূটনীতিকরা বলেছেন, এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন জলসীমায় রুশ তরলকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আবারও রপ্তানির ওপর নিষেধাজ্ঞাও অন্তর্ভুক্ত। এদিকে রাশিয়ার 2টি জ্বালানি ডিপোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এই ড্রোন হামলার পর তেলে ডিবিত আগুন জ্বলতে দেখা গেছে। নতুন করে রাশিয়ার 47টি সংস্থা 69টি ব্যক্তিকে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা তালিকায় যুক্ত করা হলো। এর ফলে রাশিয়ার অন্তত 2200 প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করল ইউরোপীয় ইউনিয়ন, খবর রয়টার্স এবং এপি এর। আগামী সোমবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা মিলিত হলে প্যাকেজটি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হবে বলে আশা করা হচ্ছে। কূটনীতিকরা বলছেন, ইউরোপীয় ইউনিয়ন দেশগুলো অনুমোদিত সংস্থার তালিকায় ট্যাঙ্কার যুক্ত করেছে। সেই সঙ্গে যে দুটি রাশিয়ার মালিকানাধীন জাহাজ উত্তর কোরিয়া থেকে সামরিক সরঞ্জাম নিয়ে যাচ্ছে সেগুলো নিষেধাজ্ঞার আওতায় এনেছে। এদিকে আগামী 1 জুলাই পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন প্রেসিডেন্সির দায়িত্বে রয়েছে বেলজিয়াম। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বেলজিয়াম জানিয়েছে, বিদ্যমান নিষেধাজ্ঞার প্রভাবকে সর্বাধিক করে তুলবে এই নিষেধাজ্ঞা। 1 মাসেরও বেশি সময় ধরে নতুন নিষেধাজ্ঞা দিয়ে বিতর্ক চলছে দেশগুলোর মধ্যে। জার্মানি বাধার মুখে শেষ পর্যন্ত কমিশনের একটি প্রস্তাবও ভেস্তে গেছে। তবে নতুন এই পদক্ষেপে তৃতীয় দেশের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন দেশগুলোকে সহায়ক সংস্থাগুলোর পণ্য পুনরায় রাশিয়ায় রপ্তানির বিষয়টি নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া বহুমুখী ব্যবহারের প্রযুক্তি প্রবাহ বন্ধ করা হয়েছে, যেমন ওয়াশিংটন মেশিং চিপকে রাশিয়া সামরিক উদ্দেশ্য ব্যবহার করতে পারে। 2022 সালে ইউক্রেনের রুশ আগ্রাসনের পর থেকে মস্কোর ওপর 14 দফায় নিষেধাজ্ঞা দিল ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো।